নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হিউম্যান জেনেটিক্স। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে টিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন মানব শারীরবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পার্থ চক্রবর্তী মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, এই যে ডিডি আমরা ত্রিপুরাকে নমস্কার জানাচ্ছি এবং আপনার সমস্ত দর্শকবৃন্দকে আমি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা হিউম্যান জেনেটিক্স নিয়ে আলোচনা করছি আজকে। হ্যাঁ, আসলে বিষয়টা কি? আর প্রথমত আমি একটু জেনেটিক্স সম্বন্ধে বলে নিই, তারপরে এটাকে হিউম্যান জেনেটিক্স বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। জেনেটিক্স বাংলায় আমরা বলি জিনতত্ত্ব বা জিনবিদ্যা। মানে জিন হচ্ছে আমাদের সমস্ত জীবজগতেরই সজীব কোষ, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক বা এককোষী প্রাণী হোক, ব্যাকটেরিয়া হোক, তাদের কোষের মধ্যে নিউক্লিয়াস বলে একটা কোষীয় অঙ্গাণু থাকে। আবার ব্যাকটেরিয়াদের সেটা থাকে না, নিউক্লিয়াস থাকে না, কিন্তু তাদের প্রত্যেকেরই আছে ক্রোমোজোম। ক্রোমোজোম সেটা প্রধানত ডিএনএ দিয়ে তৈরি। প্রধানত বলছি কারণ হচ্ছে কিছু কিছু আদি কোষ আছে, ব্যাকটেরিয়া আছে যাদের ক্রোমোজোমটা আরএনএ দিয়ে তৈরি, রাইবোজ নিউক্লিক অ্যাসিড। কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়া এবং সমস্ত বহুকোষী প্রাণী, উদ্ভিদ বলুন বা প্রাণী বলুন, প্রাণীকুল, মানুষসহ, আমরা সবাই ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। তো ওই ডিএনএ অণু অনেক লম্বা হয়, সেটা ঘুরিয়ে আমাদের হয়তো পরবর্তীতে আলোচনার মধ্যে আসতেও পারে, ঘুরিয়ে পেঁচিয়ে সেটা ছোট্ট কনডেন্স হয়ে যায়, সেটাকে আমরা ক্রোমোজোম বলি। ক্রোমোজোম কোষের সমস্ত সময়ে দেখা যায় না, কিছু সময় দেখা যায়, সেটা আমি পরে বলবো। তো ওই ক্রোমোজোম বা ডিএনএ অণুটা সেটা লম্বা করলে ডিএনএ পাবো। ডিএনএর কিছু ফাংশনাল ইউনিট আছে, সেগুলোকে বলে জিন। জিন তো জিন নিয়ে যে আলোচনা, পড়াশোনা, স্টাডি, ফার্দার রিসার্চ, সবটাই আমরা জেনেটিক্স বলি। তো জেনেটিক্স এবার মানুষের জিন নিয়ে বললে সেটা হবে হিউম্যান জেনেটিক্স। এই হচ্ছে হিউম্যান জেনেটিক্স। আচ্ছা, মানে মানব শারীরবিদ্যা বিভাগের মধ্যে এটা একটা মুখ্য একটা বিষয়। এটা একটা অ্যাডভান্স বিষয় বলতে পারেন। আচ্ছা, যদিও আমাদের ত্রিপুরা রাজ্যে এটার নিয়ে খুব একটা কাজকর্ম হয় না। জেনেটিক্স নিয়ে অবশ্যই কাজকর্ম হয়, আমি বলবো, কিন্তু হিউম্যান জেনেটিক্স নিয়ে সেটা অনেক মানে খরচ সাপেক্ষ ল্যাবরেটরি লাগে। তো হিউম্যান জেনেটিক্স নিয়ে হয় না, কিন্তু আমরা পড়াশোনা করি বা পড়াশোনা করাই। স্টাডি সেরকম ত্রিপুরা রাজ্যে হিউম্যান জেনেটিক্স নিয়ে হয় না। আগামীতে হতেও পারে। অবশ্যই হতে পারে। আচ্ছা, এই যে অবশ্যই আমরা হতে পারে। জিন নিয়ে আলোচনা করছি, আসলে বেসিক্যালি আপনি জিনের কথাটা আপনি ব্যবহার করলেন। জিনটা আসলে কি? জিন বলতে গেলে এই যে ডিএনএ অণু একটা লম্বা, মানে সেটা পেঁচানো, ওই যে আমরা যেমন ফ্লেক্সিবল তার বলি, তারা যেরকম পেঁচানো থাকে, সেরকম দুইটা তন্তু পেঁচানো থাকে ডিএনএ। সেটা অণুটা সেটা খোলাও যায়, খোলা যায় না, খুলে যায়, সময় সময় খুলে যায়, কিন্তু এটা এরকমভাবে পেঁচানো থাকে ফ্লেক্সিবল তারের মতো। সেটা অনেক লম্বা হয়, সেটা মানে লেংথটা ভেরিয়েবল, মানে স্পেসিস অনুযায়ী, মানে প্রজাতি অনুযায়ী, উদ্ভিদ অনুযায়ী, প্রাণী, তার লম্বা, কোনো ডিএনএ ছোট্ট, কোনো ডিএনএ বড়, যাই হোক। তো ডিএনএর মধ্যে কিছু পার্ট থাকে ফাংশনাল। ফাংশনাল মানে তার থেকে আমরা ডাইরেক্টলি কোনো কাজ পাই। আর কিছু ফাংশন থাকে, সেগুলোকে আমরা নন ফাংশনাল বলবো না, সাইলেন্ট বলতে পারি। ফাংশনাল পার্টগুলোকে বলে এক্সন, এক্সন ই দিয়ে হয়। আর নন ফাংশনাল বা সাইলেন্ট পার্টগুলোকে বলা হয় ইন্ট্রন। তো একটা ডিএনএ অণুর মধ্যে এক্সনও থাকে, ইন্ট্রনও থাকে, দুইটা মিলেই একটা ডিএনএ অণু হয়, লম্বা অণুগুলো হয়। 1 থেকে 3% থাকে মাত্র এক্সন, আর 97 থেকে 99% থাকে ইন্ট্রন, যেটা সাইলেন্ট। তো এই দুটো মিলেই আমাদের একটা সমস্ত ডিএনএ হয়। আর এই যেগুলো আমি বললাম ফাংশনাল পার্ট, ফাংশনটা আমি পরে আসবো, ফাংশনাল পার্টগুলো ওই যে 1 থেকে 3%, সেগুলোই মূলত জিন। মানে ডিএনএ, সোজা কথায় বলতে গেলে ডিএনএর কিছু কিছু ফাংশনাল পার্ট, টুকরো, আমরা জিন বলতে পারি। আপনি ডিএনএর কথাও বললেন, আরএনএর কথাও বললেন, ডিফারেন্সেসটা কোথায়? ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। প্রথম ডিফারেন্স আমি বলবো, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। দুইটা স্ট্র্যান্ড থাকে, তন্ত্র বললাম যে পেঁচানো থাকে, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দিয়ে দুটা লাগানো থাকে। আবার এনজাইমেটিক্যালি সেটা খুলেও যায়, এরকম হয়ে যায়, পেঁচানো থাকছে, আবার এনজাইমেটিক্যালি খুলতে পারে, অনেক সময় খুলে। ডিএনএ যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন খুলে।
ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় তখন খুলে। মেইনলি ডিএনএ হচ্ছে জেনেটিক ইনফরমেশনকে স্টোর রাখে, আটকে রাখছে, স্টোর রাখে। আর ডিএনএ যখন কাজ করবে তখন ডিএনএ খুলে যাবে, খুলে গিয়ে ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ তৈরি হবে। আরএনএ থেকে পরবর্তীকালে কোষে এসে প্রোটিন তৈরি হবে। ওই প্রোটিনগুলো বিভিন্ন রকম এনজাইম হয়, সুতরাং মেটাবলিজম কাজ করে। প্রোটিনগুলো যদি ফাংশনাল প্রোটিন হয় তাহলে সেল গ্রোথ করবে, আদার ফাংশনস করবে। তো যখন ফাংশনাল হবে মানে কাজ করতে থাকবে জিনটা বা ডিএনএ থেকে, যখন সেটাকে বলে জিন এক্সপ্রেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে নির্দিষ্ট প্রোটিন তৈরি হবে, অথবা অন্য আরএনএও আছে, শুধুমাত্র প্রোটিন তৈরি আরএনএ। আরএনএর কয়েকটা ক্যাটাগরি আছে, এমআরএনএ, আরএনএ, সেরকম কয়েকটা ক্যাটাগরি আছে। তো কিছু আরএনএ প্রোটিন তৈরির জন্য হেল্প করে, কিছু আরএনএ প্রোটিন তৈরিতে অন্যভাবে হেল্প করে। প্রোটিন তো আসলে অ্যামিনো অ্যাসিডের একটা মালা বলতে পারেন, পুঁতির মালার মতো অ্যামিনো অ্যাসিডগুলো একটা 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 করে জুটছে। তো অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে আরেক ধরনের আরএনএ আছে, এরকম আরএনএ আছে। তো আরএনএগুলো সবই হচ্ছে একতন্ত্রী। আরএনএ সাধারণভাবে ওই ইনফরমেশান স্টোরেজের কাজটা করে না, কিন্তু আমি আগে বলেছিলাম যে একতন্ত্রী আরএনএও কিন্তু ক্রোমোজোমের কাজ করে, মানে তারাও ইনফরমেশান স্টোর করে, কিন্তু তারা খুবই মানে আদিম ধরনের ব্যাকটেরিয়াতে। একদম আজকের থেকে ধরুন 400 কোটি বছর আগে যখন প্রথম ব্যাকটেরিয়াদের উৎপত্তি আমাদের, তখন প্রথম কিন্তু আরএনএ ব্যাকটেরিয়াই তৈরি হয়েছিল। পরবর্তীকালে যেহেতু আরএনএতে জেনেটিক ইনফরমেশান স্টোরেজটা ভালো হয় না, তারা একতন্ত্রী, মানে আপনার ঢাকনা নেই, কোনো একটা কাভার নেই, ইনফরমেশনটা বেড়ে, মানে আমি সংক্ষেপে মানে সোজা কথাই বলছি, বুঝতে পারছি। এবার আপনি যদি ইনফরমেশনটা ঢেকে রাখতে চান, ঢাকনা দিয়ে দিন, সেটা হয়ে গেল ডিএনএ। আচ্ছা, মূলত এইগুলো আরও ডিফারেন্স আছে সূক্ষ্ম, মূলত এইগুলো ডিফারেন্স। এখন তো ধরুন হিউম্যান জিনোম প্রজেক্টের কথাও শোনা যাচ্ছে, হ্যাঁ, খুব সবার মুখে মুখি। আসলে এই বিষয়টা কি? এটা একটা খুব মানে বলতে পারেন আপনি খুব সাহসী একটা পদক্ষেপ বলতে পারেন। সেটা হচ্ছে 1990 সনে শুরু হয়েছিল। 7টা দেশ এখানে, ইউএসএ, ইউকে, চায়না, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এরকম 7টা দেশ এবং প্রায় অনূন্য 20টা আপনার ইউনিভার্সিটি, ইনস্টিটিউট এবং কোম্পানি, প্রাইভেট কোম্পানি মিলে এই এত বড় প্রজেক্টটা হাতে নিয়েছিল। তো সেটা বিভিন্ন লেভে হয়েছে, মানে একটা কোলাবোরেটিভ, কোপারেটিভ কাজ। সেটা হয়েছে কি, মানুষের যে আমরা তো জানি যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে। আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো আমি একটু বলে দিই এখানে। আমরা যখন একটা কোষের জীবদ্দশা আছে, মানে মনে করেন এটাকে বলা হয় সেল সাইকেল, কোষচক্র। কোষচক্রকে যদি আমি একটা দিনের চক্রের মতো, মানে 24 ঘন্টার চক্রে নিয়ে আসি, যদিও সেটা ফিক্সড নাম্বার নয়, মানে এটা 24 ঘন্টাকে আপনি 2 ঘন্টা আনতে পারেন, 24 ঘন্টাকে আপনি লাইফ লংও প্রায় নিয়ে যেতে পারেন। মানে এই 24 ঘন্টার মধ্যে একটা কোষ 2টা কোষে পরিবর্তিত হবে, মানে কোষ বিভাজিত হয়ে একটা কোষ 2টা কোষ হয়ে যাবে। তো এইটাকে বলে একটা কোষচক্র। মানে একটা কোষ তার বিভাজন দশা শুরু হয়ে শেষ হয়ে দ্বিতীয় কোষটা তৈরি হয়ে গেল, এই যে সাইকেলটা, সেটাকে একটা কোষচক্র, সেল সাইকেল বলে। এই সেল সাইকেলটা যদি আমরা বলি যে 24 ঘন্টায় ধরে নিই, মানে একটা অ্যানালজি দিচ্ছি, তার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে বিভাজন দশা মাত্র, আর বাকি 23 ঘন্টা, 22.5 ঘন্টা বা 22 ঘন্টা বলুন, সেটা হচ্ছে রেস্টিং ফেজ, এটাকে ইন্টারফেজ বলে। ইন্টারফেজে আমরা ক্রোমোজোম দেখতে পাবো না, তখন দেখতে পাবো ক্রোমাটিন। ক্রোমাটিন মানে ডিএনএ তন্তুটা লম্বা। আমি একটা অ্যানালজি দিচ্ছি আপনাকে, মনে করেন একটা ক্রিকেট মাঠ, 90 মিটার তার ব্যাসার্ধ ক্রিকেট মাঠ। ক্রিকেট মাঠের যে পরিধি আছে, পরিধি বরাবর আপনি একটা সুতো যদি ঘুরিয়ে নিয়ে চলে আসেন পরিধি বরাবর, সুতোটা যতটা লম্বা হবে সেটা যদি একটা ক্রোমাটিন হয়, সেটা যখন ওই 1.5 ঘন্টা সময় ক্রোমোজোম যখন আমরা পাই, ক্রোমোজোমে যখন এটা কনডেন্স হয়ে যাবে, তখন এটা ওই চীনাবাদামের খোলার সমান হয়ে যাবে, এতটা কনডেন্সেশন হয়। ওই কনডেন্সড অবস্থাটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম যখন হবে তখন সেটা ডিভাইডিং অবস্থা, মানে কোষটা তখন ডিভিশন হবে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ক্রোমোজোম যখন থাকবে তখন ওই জিন থেকে যে এক্সপ্রেশন হয়, জিন থেকে আরএনএ প্রোটিন, সেটা ক্রোমোজোম দশায় হয় না, সেটা খুলতে হবে, পুরাটা খুলতে হবে। যাই হোক, তো এই যে ক্রোমোজোমগুলো আমাদের আছে 23 জোড়া, মানে 46টা, তার মধ্যে 22 জোড়া হচ্ছে
দেহ গঠনের জন্য, সেটাকে বলে অটোজোম, বডি ক্রোমোজোম। আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেটা সেক্স ডিফারেন্সিয়েশন করে বা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এগুলো সব করে। এটা হচ্ছে এক্স এক্স আর একটা হচ্ছে এক্স। এখানে কিন্তু আমার জোড়া বলছি ঠিকই, এখানে পারফেক্ট জোড়া হবে না, কারণ মেয়েদের ক্ষেত্রে দুইটা এক্স, এক্স ক্রোমোজোম, এটা সেক্স ক্রোমোজোম। ছেলেদের ক্ষেত্রে একটা এক্স থাকবে, একটা থাকবে ওয়াই ক্রোমোজোম। তাহলে এটা পারফেক্ট ম্যাচ হচ্ছে না, এক্সের সঙ্গে ওয়াই ম্যাচ হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের 23 জোড়া বা 46টা ক্রোমোজোম। প্রত্যেকটা ক্রোমোজোমকে এবার আপনি খুলতে থাকুন, তার মধ্যে ডিএনএ সিকোয়েন্সটা বার করুন, করে তো কত অ্যাক্সন আছে, কত ইন্ট্রন আছে, এইটা একটা জিন, এইটুকু টুকরা একটা জিন, আবার এই ক্রোমাটিনটার এত বড় টুকরা আরেকটা জিন। জিনেরও কোনো নির্দিষ্ট মাপ থাকে না আর কি। তো জিনের যে আপনার এটিজিসি এটা কোড আছে, কোড ডিএনএ তো আছে, আরএনএ তো আছে। তো ওই একটা জিনের মধ্যে যে কোড, সেটাকে আমরা আইডেন্টিফাই করে ক্রোমোজোম নাম্বার 1, তার এই জিনটা, তার এটিজিসির যে কোড, ক্রোমোজোম নাম্বার 1 তার ওই জিনটা, প্রত্যেকটা ক্রোমোজোমের যে আমরা মানে তার যে এই লেগটা, ডিএনএর যে প্রত্যেকটা লেগ, এটা আইডেন্টিফাই করে সেটাকে স্টোর করে রাখা, এত বড় একটা প্রজেক্ট হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট। প্রত্যেকটা জিন থেকে এবার পরবর্তীকালে এই জিন থেকে কি প্রোটিন হবে বা স্ট্রাকচারাল প্রোটিন হবে, মানে সেটা নিয়ে অনেক কিছু বিরাট বড় কাজ এটা। মানে সত্যিকার অর্থে শেষ হয়েছে 2022-এ, মানে শেষ পর্যন্ত এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম শেষ করে, সেক্স ক্রোমোজোমগুলো শেষ করে, যদিও 2003-এর মধ্যে এটার মানে 95% প্রায় কাজ হয়ে গেছে, কিন্তু ওই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম সেগুলো করতে করতে অলমোস্ট এপ্রিল 2022-তে গিয়ে সেটা সমাপ্ত হয়েছে এবং আমরা অনেক কিছুই জানতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এবারে মনে মনে তো অনেকগুলো প্রশ্ন আসছে, যেরকম মানব ক্লোনিং কি সম্ভব? অবশ্যই সম্ভব। খুব মানে এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, কিন্তু অবশ্যই। যদি একটা ভেড়াকে, আপনি জানেন তো ভেড়াকে প্রথম ক্লোনিং করা হয়েছিল, ক্লোন করা সম্ভব হয়, তাহলে হোয়াই নট হিউম্যান? সম্ভব, কিন্তু এটা এথিক্যাল ইস্যুর জন্যে আটকে আছে। হিউম্যান জিনোম প্রজেক্টটা খুব মানে কন্ট্রোভার্সিয়াল, ওই জন্যই প্রথমেই বললাম আমি, এবং সেটা খুব ওয়েল রেগুলেটেড হতে হবে, বুঝতেই পারছেন। কারণ আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো জিন জেনে গেলেন, কোন জিনের মধ্যে কি, এই জিনটার থেকে কি প্রোটিন হবে, এই জিনটার থেকে কি প্রোটিন হবে, বডি গ্রোথ কোন জিনটার থেকে কোনটা বডি গ্রোথকে, হাইট রেগুলেশন বা মাসকুলেচার রেগুলেশন, এগুলো কোন জিনগুলো করছে আপনি জেনে যাচ্ছেন। এবার আপনি তাহলে ইচ্ছা করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে জিনটাকে ট্রান্সফার করে আপনার পছন্দ মতো একটা মানুষ বানাতে পারেন, সুপার হিউম্যান বানাতে পারেন, এগুলো সব পসিবিলিটি আছে। সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে খুব শক্তভাবে, যার জন্য এই জিনোম প্রজেক্টটা সমস্ত দেশে ছড়িয়ে পড়তে দেওয়া হয় না। আচ্ছা, মানে খুব লিমিটেড যেমন আপনি ধরুন মানে মধ্যে রয়েছে। হ্যাঁ, যেমন আচ্ছা, এই যে আপনি আমরা হিউম্যান জেনেটিক্স নিয়ে যখন আলোচনা করছি, তখন তো ধরুন আমরা জেনেটিক্সের কথাও বলছি, আবার মানব শরীরের কথাও বলছি। মানব শরীরের জেনেটিক মানে আমাদের শরীরের জিন নিয়েই শুধু আলোচনা, এখানে আমি ব্যাকটেরিয়াল জিন নিয়ে আলোচনা করব না। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের যে জিনিসগুলো যে আবিষ্কার হচ্ছে, সেটা সাধারণ মানুষের কি কি কাজে আসতে পারে? ওরে বাবা, সে তো মারাত্মক ইমপ্লিকেশন আছে। আপনি যদি বলতে চান হিউম্যান জিনোম প্রজেক্টের কি হচ্ছে বা কি হতে পারে, প্রথমত যে কোনো জেনেটিক ডিজিজ আপনি যে বুঝতে পারবেন কোন জিনটার ডিস্টারবেন্সে, আপনি তো জিন, তার কোন জিনের কি আছে, কোন জিনের কি মানে কোডনগুলো আছে সব জানা আছে। এবার অ্যাবনর্মাল জিন কোনটা ইজিলি আমি আইডেন্টিফাই করতে পারবো। তো ওই অ্যাবনর্মালিটিটা আমি জেনে গেলাম, ওইখানের অত নাম্বার 16 নাম্বার জিনের 16 নাম্বার ক্রোমোজোমের ওইখানে অ্যাবনর্মালিটি আছে। তো জেনেটিক ডিজিজগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, কোনখানে ডিফেক্ট আছে, কোন জিনে কি ডিফেক্ট আছে, কি হওয়া উচিত ছিল এটা হয়নি, সেগুলো জানতে পারবো। সুতরাং জেনেটিক ডিজিজটাকে আমরা হ্যান্ডেল করাটা ইজি হবে। দ্বিতীয়ত আপনার একদম পিন পয়েন্টেড মেডিসিন, এগুলো এখন শুরু হচ্ছে, চলে আসবে আমাদের দেশে, চলে আসবে, বিদেশে তো আসছেই। জেনেটিক মেডিসিন, মনে করেন আপনার শরীরের জন্য কোন মেডিসিনটা একদম পিন পয়েন্টেড, আপনাকে ট্রায়াল এরর করে চেঞ্জ করে এই অ্যান্টিবায়োটিক দিলাম, 3 দিন পরে দেখলাম কাজ করছে না, পাল্টে দিলাম, সেটা হবে না। একদম পিন পয়েন্টেড, মানে এটা আপনার কাজ করবেই, গ্যারান্টিড। আরেকজন পার্সন, তার জন্য ওইটা, এই মেডিসিনটা চেঞ্জ করে আরেকটু দিতে হবে, ওইটা করা যায়। দ্বিতীয়ত মানুষের ইভলিউশন, যেটা খুব
গুরুত্বপূর্ণ। মানুষের ইভলিউশন, কেন হঠাৎ করে মানুষ হয়ে গেল? মানুষের পাশাপাশি হোমিনিড আমরা বলি, মানে মানব সদৃশ কিছু প্রজাতি ছিল, এখন আর নেই তারা। যেমন মনে করেন নিয়ান্ডারথাল মানুষ আজকে থেকে 30-35 হাজার বছর আগে পর্যন্ত ছিল। পাশাপাশি 3-4টে স্পেসিস ছিল যারা হোমিনিড, এবং হোমোসেপিয়েন্স আমরা মানুষ। তাহলে তাদের থেকে আমরা কোন ধাক্কায় এগিয়ে গেলাম, কেন এগিয়ে গেলাম? একই সঙ্গে আমাদের ইভলিউশন, বা তারা আমাদের আগে ইভলিউশন হয়ে পৃথিবীতে এসছে, তারা সেই অ্যাডভান্সমেন্টটা আসতে পারলো না, মানুষ কেন চলে আসলো সেগুলো দেখা গেছে কেন হয়েছে। তারপর আপনার মনে করুন অর্গান ব্যাংক, টিস্যু ব্যাংক। আপনি তো নিশ্চয়ই জানেন যে টিস্যু ট্রান্সপ্ল্যান্ট হয়, যে সেটা রিজেকশান একটা বিরাট বড় ফ্যাক্টর। মানে কিডনি কাউর ট্রান্সপ্ল্যান্ট হলো, সেটা যদি তার শরীরে রাখার জন্য অনেক রকম মেডিকেশান টেশন দিয়ে অনেক রকম মানে সাবধানে থাকা, এগুলো করতে হয়, নাহলে রিজেকশান হয়ে যায়, টিস্যু রিজেকশান। কিন্তু জেনেটিক মেকআপ দিয়ে যখন টিস্যু করা হবে, মানে তার ওটা তার শরীরে ফিট ম্যাচ করবেই, রিজেকশান হবে না। আচ্ছা আচ্ছা, এই যে আমরা হিউম্যান জেনেটিক্স নিয়ে আলোচনা করছি, আমরা ভবিষ্যতে আর কি কি জিনিস দেখতে পাবো? এটার ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল। মানে বিশেষ করে হিউম্যান ট্রিটমেন্ট, এই যে আমি কয়েকটা কথা বললাম যে সুপার হিউম্যান তৈরি, যদি সেটা মানে এথিক্যালি হয় বা সম্ভব হয়, বা ডিজাইন বেবি, আপনার সন্তানটা আপনি কেমন চান, কি কি গুণ তার চান, সেগুলো ডিজাইন করে দিলেন, সেগুলো পসিবিলিটি আছে। আর ট্রিটমেন্ট এবং ডিজিজ ট্রিটমেন্ট, বিশেষ করে জেনেটিক ডিজিজ ট্রিটমেন্ট, টিস্যু ট্রান্সপ্ল্যান্ট, অর্গান ট্রান্সপ্ল্যান্ট, এগুলোর ক্ষেত্রে তো এটা রিভলিউশন আনতে চলেছে, সিম্পলি রিভলিউশন আনতে চলেছে। মানে রিজেকশন ব্যাপারটা থাকবে না। অনেক সময় আমরা জিন থেরাপির কথাও শুনে থাকি, সেটা কি এটার মধ্যেই পড়ছে? না, জিন থেরাপিটা একটু অন্যরকম। আচ্ছা। তবে এখানে জিন ব্যাংক, এই যে মানে হিউম্যান জেনেটিক্স জানা হলো, আমাদের হিউম্যান জেনেটিক্সটা জানা হলো, সেটার খুব গুরুত্বপূর্ণ রোল আছে, আমি জেনে গেলাম। এবার যখন জানা গেল যে এই লোকটার ওই নির্দিষ্ট জিনটা ঠিকমতো কাজ করছে না, বা মিউটেশন, জিন চেঞ্জ করে মিউটেশন বলে, জিন কোনোরকমভাবে যদি জিন তার নর্মাল যে কোডন ছিল সেটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় মিউটেশন। অনেক রকম মিউটেশন আছে। তো হয়ে গেল, তার মানে জিনটা ঠিকভাবে কাজ করবে না, সেটা থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেই প্রোটিনটা ডিফেক্টিভ প্রোটিন। সুতরাং কোনো একটা ডিজিজ হতে পারে, যেমন অ্যালকাপ্টোনিউরিয়া, এরকম অনেক জেনেটিক ডিজিজ আছে, ফিনাইলকিটোনিউরিয়া। তো এইবার ওই জিনটা তার ডিফেক্টিভ, সেই জিনটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে কি যে জিন থেরাপি। সেটা অনেক রকমভাবে, 3 রকমভাবে মেনলি হয়। একটা হচ্ছে জিনটাকে, যেখানে ডিফেক্ট আছে সেই ডিফেক্টটাকে ঠিক করে দেওয়া। 2 নাম্বার জিনটাকে রিপ্লেস করে দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে রেগুলেশনটাকে, জিনের রেগুলেশনটাকে ঠিক করা। এগুলো সব জিন থেরাপির মধ্যে পড়ে। আচ্ছা, ধরুন প্রত্যেকটা গবেষণার মধ্যেই তো ধরুন আমরা যেরকম সুফল পাই, তারও বিভিন্ন ধরনের কুপ্রভাব রয়েছে বা কুফলও আমরা পেয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা সুফলের কথা অনেকগুলো জানলাম, সেই অসুবিধাগুলো কোথায় বা লিমিটেশনস বা কুফলগুলো কি রয়েছে? হ্যাঁ, হিউম্যান জিনোম প্রজেক্টটা, ওই যে আমি প্রথমেই বলেছি যে এটা খুব ওয়েল রেগুলেটেড, এবং এই যেমন পরমাণু শক্তির গবেষণা, এটাও খুব ওয়েল রেগুলেটেড, সবাই দেখে, মানে কোন দেশে কি হচ্ছে, লুকিয়ে চুরিয়ে হচ্ছে কিনা সেগুলো যেমন মনিটর করা, সেরকম বিশেষ করে বিশ্বের যে শক্তিধর দেশগুলো আছে তারা মনিটর করে। একইভাবে হিউম্যান জিনোম প্রজেক্টটাও ওইভাবে, বিশেষ করে হিউম্যান জেনেটিক্স জিনিসটা, ক্লোনিং জিনিসটা, এই জিনিসগুলোকে এইভাবে মনিটর করা হয়। কারণ এর এত মানে ভাস্ট এর স্কোপ আছে যে এটা ভালো কাজে যেমন লাগতে পারে, পরমাণু বোমার মতো ডেভাস্টেটিং কাজেও লাগতে পারে। সুতরাং ওইটাকে এইভাবে মনিটর করা হয়। এবার ডেভাস্টেটিং কাজগুলো কি কি হতে পারে? এই যে একটা বললাম যে আপনি যেমন সুপার হিউম্যান বানাতে পারেন, সেরকম ফ্রাঙ্কেনস্টাইনও বানাতে পারেন। মানে সে খালি ফাইটে, যুদ্ধবিদ্যায় সে পারদর্শী, তার গায়ে ব্যথা লাগবে না, সে অন্যকে মারবে, তাকে আপনি মারুন, করুন, তার গায়ে ব্যথা লাগবে না, পেইন সেন্সেশন থাকবে না। তো সেরকম শুনতে পাই, এরকম মানে তবে খারাপ জিনিসটা না হওয়াটাই শ্রেয়, তাই তো? সেটা অবশ্যই, বিশেষ করে হিউম্যান ক্লোনিং জিনিসটা যে মানে স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে ওই ডলি নামে যে ভেড়াটা, সেটার সাকসেসের পরে, সাকসেসই ওই জিনিসটা। আরেকটা জিনিস কি, ক্লোনিং যেটা করা হয়েছিল তখন ভেড়ার ক্ষেত্রে, সেটাটার একটা সেল নিয়ে, বডি সেল নিয়ে করা হয়েছিল,
তো তার যে ক্লোন ছিল, ক্লোন মানে আপনি জেরক্স কপি বলতে পারেন। আমাদেরও ক্লোন আছে, যেমন মনোজাইগোটিক টুইন, যে টুইন, তো এর মধ্যে দুই রকম টুইন হয়, একটা মনোজাইগোটিক, একটা তো মনোজাইগোটিক টুইনগুলো হচ্ছে একদম সেম দেখতে, মানে দুই ভাই বা দুই বোন একই রকম, আপনাকে মানে হয়তো ওর বাপ মাও চিনতে পারে না, এতটাই সিমিলার। তো ক্লোনটাও সেরকমই, জেরক্সের মতো। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ক্লোন যেই সেল থেকে করা হবে, ক্লোনটা তৈরি হলো, মনে করেন আমরা খুব সংক্ষেপে জানতে চাইছি। সংক্ষেপেই বলছি, ক্লোনটা যখন তৈরি হলো, ক্লোনের বয়স আপনি 0 ধরবেন না, 6 ইয়ার্স অফ দ্য এজ ধরবেন। এই ডলির ক্ষেত্রে যা হয়েছিল, মানে ডলির যার মানে মাদার সেল থেকে ডলি হয়েছিল, ডলি যখন শিশু তখন ওই মাদার সেলের সমান তার বয়স হয়ে গেছে, এই বুঝতে পারছি। তার মানে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে সে। তার যদি মানে নর্মাল একটা ভেড়ার যদি লাইফ স্প্যান হয় 12 বছর, সে 6 বছরে মারা যাবে, এই একটা ব্যাপার আছে। কিন্তু এখন স্টেম সেল রিসার্চ চলছে, এখন এগুলোর পরে স্টেম সেল রিসার্চ চলছে, সেখানে ওই প্রায় 0 লাইন থেকেই শুরু হ্যাঁ, হচ্ছে। তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো আরো নতুন দিগন্তের উন্মোচন করবে। খুব মানে পসিবিলিটি, বুঝতে ভাস্ট পেরেছি। পসিবিলিটি, মানে বায়োলজিতে এটা একটা মানে মোস্ট ডাইভার্স আপনি একটা ফিল্ড বিষয় বলতে পারেন, রয়েছে, হ্যাঁ, মোস্ট নিশ্চয়ই, ডাইভার্স। নিশ্চয়ই। আসলে এত অল্প সময়ের মধ্যে হিউম্যান জেনেটিক্স নিয়ে আলোচনা অবশ্যই, করাটা অবশ্যই। একদম অসম্ভব বিষয়। আমরা অবশ্যই। আগামী দিনে এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।